1947-এর ইতিহাস বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলি, 1971 বলি আর 2024 বলি, তার 99% বেশি রক্ত মুসলমানদের দেওয়া। আপনি জরিপ চালান, সেটি যে কোনো আন্দোলন, যেমন 1971-এর মুক্তিযুদ্ধেরও যদি জরিপ চালান যে বীরশ্রেষ্ঠ কতজন, তারা কি, ঠিক 24-এরও যদি দেখেন একই অবস্থা। তো এই যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যে মানুষ জীবন দেয়, সেই দেশে যদি মুসলমানেরাই বৈষম্যের শিকার হয়, যেখানে সমাজে যাদের অস্তিত্ব নাই, যেমন যৌনকর্মী, যাদের সমাজে কোনো অস্তিত্ব নাই, তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, তাদের অধিকার নিয়ে রাষ্ট্র কনসার্ন, তাদের অধিকার নিয়ে নিউজ হচ্ছে, পত্রিকায় হেডলাইন হচ্ছে, সেখানে সমাজে যারা 90%-এর বেশি মানুষ বসবাস করে, যাদের রক্তের উপর দিয়ে বারবার স্বাধীনতা অর্জিত হয়, সংগ্রাম হয়, আন্দোলন হয়, তারাই যদি রাষ্ট্রের বৈষম্যের শিকার হয়, তাহলে সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র? অতএব মুসলমানদের অবশ্যই তাদের শরিয়া অনুযায়ী ফায়সালা নেওয়ার যে অধিকার, এই অধিকার যে রাজনৈতিক দলে, যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমি মুসলমান হিসেবে আমার মানবাধিকারের জায়গা থেকে আমাকে তো আপনি এই সুযোগ দেবেন যে আমি যেন কাফের না হই। কেন আমার পূর্বের আলোচক যেভাবে স্পষ্ট করে গেলেন, যদি আমরা মানুষের রচিত আইনের কাছে যাই, তার মানে আমি কাফের হয়ে গেলাম, তাওহীদকে অস্বীকার করলাম। তাহলে আমার ধর্মের দৃষ্টিতে কাফের হওয়া থেকে বাঁচাটাও তো আমার নৈতিক অধিকার, সে অধিকারটা তো আমাকে দিতে হবে। এবং দ্বিতীয় যার বিষয়গুলো আছে, যে দেখবেন আমাদের সিলেবাসের মধ্যে গত সরকার বলেন, এই সরকার বলেন, স্বাস্থ্য প্রজনন শিক্ষার নামে যৌন শিক্ষা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে যেই দেশের সিলেবাসে যৌন শিক্ষা থাকতে পারে, সেই দেশের সিলেবাসে আল্লাহর নবীর জীবনী আর কোরআন শিক্ষার ব্যবস্থা কেন করা যাবে না? তাহলে যেটার প্রয়োজন নাই সেটার পিছনে আপনাদের সংস্কারের অভাব নাই, সেটার পিছনে আপনাদের চেষ্টার অভাব নাই। অতএব আমরা বর্তমান সরকার এবং সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকতে হবে যে সকল ক্লাসে বাধ্যতামূলক যেন একটা মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে নিয়ে 12তম পর্যন্ত পড়তে যেন সে পরিপূর্ণ কোরআন অর্থসহ বুঝার মতো সক্ষমতা অর্জন করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী এবং সুন্নাহ যেন তার জানার সুযোগ হয়। এখন নামকাওয়াস্তে ধর্মশিক্ষা নামে যেটা আছে, সেটারও কোনো গুরুত্ব দেওয়া হয় না, ভালো শিক্ষক দেওয়া হয় না, নাম্বার দেওয়া হয় না, চরম বৈষম্যের শিকার। আর সর্বশেষ আমরা যেটা বলেছি, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মুসলমানেরা তাদের মুসলমানিত্বের পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয়। আপনি বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে যান, যে কোনো 5 তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে, এরকম একটা 5 তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয়। কোড অফ কন্ডাক্ট, যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই জাতীয় সামনের যে জায়গাগুলো আছে সেখানে সে থাকতে পারবে না। তাহলে তাকে কোথায় যেতে হবে? রান্নাঘরে বাবুর্চি হতে হবে। এটা একটা প্রাইভেট সেক্টর। আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান, তাহলে পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকটা জায়গায় দাড়ি রাখার জন্য বাধ্যবাধকতা আছে। যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত, সেখানে এত 200, 250, 300 বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয়, আর্মিতে, সেনাবাহিনীতে, পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয়, শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয়, তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানরা বৈষম্যের শিকার নয়? আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাইভা বোর্ডে সকল জায়গায় যদি কেউ নেকাব পরে থাকে, হিজাব পরে থাকে, তাহলে তাদেরকে কী করা হয়? তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয়। তাদের নেকাব খোলার জন্য, আইডেন্টিটির জন্য, এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায়, সেখানে কেন সে নেকাব খুলবে? কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না। যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে ঠিকই আন্দোলন হবে। তো আমরা আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের 90% মুসলমান রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। তাদের জন্য আলাদা শরিয়া কোড দেওয়া হোক। চাকরি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে মুসলমানদের পোশাকের কারণে পাঞ্জাবি, দাড়ি, টুপি, মুসলমানদের যে পোশাক, এই পোশাকের কারণে যেন তারা কোনো প্রকার হেনস্থা এবং বৈষম্যের শিকার না হয়, কোনো প্রকার বাধ্যবাধকতা যেন এই বিষয়গুলোতে না থাকে। এবং সর্বশেষ আমাদের শিক্ষাক্ষেত্রে, কারিকুলামে যেন মুসলমানদের যে দিন জানার যে অধিকার, ন্যূনতম যে অধিকার, যে তারা তাদের সন্তানরা তাদের দিন সম্পর্কে জানবে। আমাদের টাকায় স্কুল চলছে, আমাদের টাকায় কলেজ চলছে, তা আমি আমার সন্তান আমার টাকায় স্কুল কলেজে পড়বে কিন্তু কোরআন শিখতে পারবে না, আল্লাহ রসুলের জীবনী শিখতে পারবে না, তাহলে আমার টাকায় কেন সেই স্কুল সেই কলেজ চলবে? অতএব এই 3টে বড় বড় বৈষম্য, আরও অনেক বৈষম্য আছে, আমরা 3টে বৈষম্য এখান থেকে বের করা হয়েছে। এই 3টে বৈষম্যর আমরা সমাধান চাই, অবসান চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আসলে আমাদের আলোচ্য বিষয়বস্তু ব্যানারেই লেখা আছে এবং এটা খুবই স্পষ্ট। আমি জাস্ট আমাদের আলোচকরাও স্পষ্ট করবেন ইনশাল্লাহ
তারপরও আমি শুধু 4-5টি বাক্যে এটি তুলে ধরতে চাই। 1947-এর ইতিহাস বলি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলি, 1971 বলি, আর 2024 বলি, তার 99% বেশি রক্ত মুসলমানদের দেওয়া। আপনি জরিপ চালান, সেটি যে কোনো আন্দোলন, যেমন 1971-এর মুক্তিযুদ্ধেরও যদি জরিপ চালান যে বীরশ্রেষ্ঠ কতজন, তারা কি, ঠিক 24-এরও যদি দেখেন একই অবস্থা। তো এই যে ধর্মীয় অনুভূতির জায়গা থেকে যে মানুষ জীবন দেয়, সেই দেশে যদি মুসলমানেরাই বৈষম্যের শিকার হয়, যেখানে সমাজে যাদের অস্তিত্ব নাই, যেমন যৌনকর্মী, যাদের সমাজে কোনো অস্তিত্ব নাই, তাদের অধিকার নিয়ে আন্দোলন হচ্ছে, তাদের অধিকার নিয়ে রাষ্ট্র কনসার্ন, তাদের অধিকার নিয়ে নিউজ হচ্ছে, পত্রিকায় হেডলাইন হচ্ছে, সেখানে সমাজে যারা 90%-এর বেশি মানুষ বসবাস করে, যাদের রক্তের উপর দিয়ে বারবার স্বাধীনতা অর্জিত হয়, সংগ্রাম হয়, আন্দোলন হয়, তারাই যদি রাষ্ট্রের বৈষম্যের শিকার হয়, তাহলে সেই রাষ্ট্র কিসের রাষ্ট্র? অতএব মুসলমানদের অবশ্যই তাদের শরিয়া অনুযায়ী ফায়সালা নেওয়ার যে অধিকার, এই অধিকার যে রাজনৈতিক দলই, যদি সেটা সম্ভব না হয়, তাহলে আমি মুসলমান হিসেবে আমার মানবাধিকারের জায়গা থেকে আমাকে তো আপনি এই সুযোগ দেবেন যে আমি যেন কাফের না হই। কেন আমার পূর্বের আলোচক যেভাবে স্পষ্ট করে গেলেন, যদি আমরা মানুষের রচিত আইনের কাছে যাই, তার মানে আমি কাফের হয়ে গেলাম, তাওহীদকে অস্বীকার করলাম। তাহলে আমার ধর্মের দৃষ্টিতে কাফের হওয়া থেকে বাঁচাটাও তো আমার নৈতিক অধিকার, সে অধিকারটা তো আমাকে দিতে হবে। এবং দ্বিতীয় যার বিষয়গুলো আছে, যে দেখবেন আমাদের সিলেবাসের মধ্যে গত সরকার বলেন, এই সরকার বলেন, স্বাস্থ্য প্রজনন শিক্ষার নামে যৌন শিক্ষা পরিপূর্ণ হয়ে আছে। তাহলে যেই দেশের সিলেবাসে যৌন শিক্ষা থাকতে পারে, সেই দেশের সিলেবাসে আল্লাহর নবীর জীবনী আর কোরআন শিক্ষার ব্যবস্থা কেন করা যাবে না? তাহলে যেটার প্রয়োজন নাই সেটার পিছনে আপনাদের সংস্কারের অভাব নাই, সেটার পিছনে আপনাদের চেষ্টার অভাব নাই। অতএব আমরা বর্তমান সরকার এবং সামনে যারাই ক্ষমতায় আসুক না কেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকতে হবে যে সকল ক্লাসে বাধ্যতামূলক যেন একটা মুসলমানের সন্তান ক্লাস 1 থেকে নিয়ে 12তম পর্যন্ত পড়তে যেন সে পরিপূর্ণ কোরআন অর্থসহ বুঝার মতো সক্ষমতা অর্জন করে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ জীবনী এবং সুন্নাহ যেন তার জানার সুযোগ হয়। এখন নামকাওয়াস্তে ধর্মশিক্ষা নামে যেটা আছে, সেটারও কোনো গুরুত্ব দেওয়া হয় না, ভালো শিক্ষক দেওয়া হয় না, নাম্বার দেওয়া হয় না, চরম বৈষম্যের শিকার। আর সর্বশেষ আমরা যেটা বলেছি, শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে মুসলমানেরা তাদের মুসলমানিত্বের পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হয়। আপনি বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে যান, যে কোনো 5 তারকা হোটেল গিয়ে দেখবেন যে যারা স্টাফ দায়িত্বরত আছে, এরকম একটা 5 তারকা হোটেলের একজন স্টাফ আমার সাথে শেয়ার করেছে যে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করা হয়। কোড অফ কন্ডাক্ট, যে যদি সে দাড়ি সেভ না করে তাহলে সে রিসেপশন বা এই জাতীয় সামনের যে জায়গাগুলো আছে সেখানে সে থাকতে পারবে না। তাহলে তাকে কোথায় যেতে হবে? রান্নাঘরে বাবুর্চি হতে হবে। এটা একটা প্রাইভেট সেক্টর। আবার ঠিক যদি আপনি সরকারি সেক্টরে যান, তাহলে পুলিশ বলেন, আর্মি বলেন, প্রত্যেকটা জায়গায় দাড়ি রাখার জন্য বাধ্যবাধকতা আছে। যেখানে তিতুমিরের আমলে জমিদাররা মুসলমানের দাড়ির উপর কর নির্ধারণ করত, সেখানে এত 200, 250, 300 বছরের রক্তের পর যদি বাংলাদেশের মুসলমানদের দাড়ি রাখার জন্য পারমিশন নিতে হয়, আর্মিতে, সেনাবাহিনীতে, পুলিশে হাফ প্যান্ট পরতে বাধ্য করা হয়, শিরকি কাজে জড়িত হতে বাধ্য করা হয়, তাহলে কি এটা রাষ্ট্রীয়ভাবে মুসলমানেরা বৈষম্যের শিকার নয়? আবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে দেখবেন ভাইভা বোর্ডে সকল জায়গায় যদি কেউ নেকাব পরে থাকে, হিজাব পরে থাকে, তাহলে তাদেরকে কী করা হয়? তাদেরকে এক প্রকার হেনস্থার শিকার হতে হয় তাদের নেকাব খোলার জন্য, আইডেন্টিটির জন্য। এত অত্যাধুনিক যুগে যেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আইডেন্টিটি করা যায়, সেখানে কেন সে নেকাব খুলবে? কিন্তু সেটা নিয়ে কেউ আওয়াজ উঠাবে না। যাদের সমাজে অস্তিত্ব নাই সেই যৌনকর্মীদের নিয়ে ঠিকই আন্দোলন হবে। তো আমরা আজকে জাস্টিস মুভমেন্টের পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের 90% মুসলমান রাষ্ট্রীয় বৈষম্যের শিকার। তাদের জন্য আলাদা শরিয়া কোড দেওয়া হোক। চাকরি ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে মুসলমানদের পোশাকের কারণে পাঞ্জাবি, দাড়ি, টুপি, মুসলমানদের যে পোশাক, এই পোশাকের কারণে যেন তারা কোনো প্রকার হেনস্থা এবং বৈষম্যের শিকার না হয়, কোনো প্রকার বাধ্যবাধকতা যেন এই বিষয়গুলোতে না থাকে। এবং সর্বশেষ আমাদের শিক্ষাক্ষেত্রে, কারিকুলামে যেন মুসলমানদের যে দিন জানার যে অধিকার, ন্যূনতম যে অধিকার, যে তারা তাদের সন্তানরা তাদের দিন সম্পর্কে জানবে। আমাদের টাকায় স্কুল চলছে, আমাদের টাকায় কলেজ চলছে, তা আমি আমার সন্তান আমার টাকায় স্কুল কলেজে পড়বে কিন্তু কোরআন শিখতে পারবে না, আল্লাহ রসুলের জীবনী শিখতে পারবে না, তাহলে আমার টাকায় কেন সেই স্কুল সেই কলেজ চলবে? অতএব এই 3টে বড় বড় বৈষম্য, আরও অনেক বৈষম্য আছে, আমরা 3টে বৈষম্য এখান থেকে বের করা হয়েছে। এই 3টে বৈষম্যর আমরা সমাধান চাই, অবসান চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। পরিশেষে যারা আয়োজন করেছে, যারা উপস্থিত হয়েছে,
সকলের শুকরিয়া আদায় করি। আল্লাহ কবুল করুক এই ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করেছে, তারা ভবিষ্যতে যারা আয়োজন করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।